সবাইকে সালাম এবং শুভ সকাল। ধন্যবাদ আপনারা যারা এসেছেন সারাদিন। কথা শুরু করার আগে প্রথমে আমি এই গণঅভ্যুত্থানে শহীদ আমাদের যে সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা এই গণঅভ্যুত্থানে আন্দোলনে অংশগ্রহণ করে, শুধু গণঅভ্যুত্থানে না, বিভিন্ন সময়ের আন্দোলনে অংশগ্রহণ যারা আহত হয়েছেন প্রত্যেকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, রাজপথে নেমেছেন জীবনের ঝুঁকি নিয়ে, কৃতজ্ঞতা এই জন্য যে আজকে আমরা এখানে সবাই ঐক্য হতে পেরেছি, কথা বলতে পারছি, এই কথা বলতে পারার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তাদের ত্যাগের কারণে। আমাদের আজকের এই আয়োজনের যে কারণ আপনারা জানেন, আমরা আজকে জার্নালিস্ট ফর জাস্টিস বলে সংগঠনকে আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছি। এই সংগঠনটি কাজ করবে সাংবাদিকদের জন্য, যারা বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের নিপীড়নমূলক আচরণের কারণে নানাভাবে নির্যাতিত এবং নিপীড়নের শিকার হয়েছেন। বলা বাহুল্য, বিগত 15 বছর আপনারা দেখেছেন অনেক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুলি শিকার হয়েছেন সাংবাদিকরা। কিন্তু এমন অনেকে আছেন যাদের গল্প আমরা জানি না, যাদের কথা আমরা জানি না। বেঁচে থাকার জন্য এমন অনেক ঘটনা মানুষকে আড়াল করতে হয়েছে যাতে তারা আর এই রাষ্ট্র যখন ঘাতক হয়ে যায়, এই ঘাতকের টার্গেটে পরিণত না থাকে। তো আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করতে চাই যে এই সময়ে, এই 15 বছরে যারা বিভিন্নভাবে ভয়ভীতির শিকার হয়েছেন, শিকার হয়ে যারা কাজ করতে পারেননি, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের একটি তালিকা আমরা প্রদান করতে চাই। এই তালিকা প্রদান করতে চাই এই জন্য যে আমরা জানতে চাই যে কতজন সাংবাদিক আসলে কর্মচ্যুত হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং আমরা সম্মিলিতভাবে তাদের পুনর্বাসনের জন্য, তাদের ক্ষতিপূরণের জন্য চেষ্টা করে যাব। দেখুন, বলার অপেক্ষা রাখে না যে গণমাধ্যম একটি গণসম্পদ। গণমাধ্যমের তথ্য একটি গণসম্পদ। সে গণসম্পদকে গণমাধ্যমের কাছ থেকে, গণমানুষের কাছ থেকে আড়াল করে উল্টো গণমানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে বিগত 15 বছর যেভাবে মিথ্যা তথ্য প্রচার করে আসা হয়েছে, এই মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আমরা বিগত সময়ে সরকারকে দেখেছি, গণমাধ্যমকে দেখেছি সরকারের হাতিয়ারে পরিণত হতে। এবং সেক্ষেত্রে আমাদের অনেকটি, যেখানে যেসব প্রতিষ্ঠানে কর্মধাররা, এমনকি স্বত্বাধিকারীরা সাংবাদিকদের রক্ষা করার কথা, তা না করে তারা সরকারের হাতিয়ারে পরিণত হয়েছে। আজ এই গণঅভ্যুত্থানের পর আমরা দেখছি যে মানুষের মধ্যে যে জাগরণ উপলব্ধ হয়েছে, মানুষের ভেতরে একটা অংশ যেখানে লাশে পরিণত হয়ে গিয়েছিল, মানুষের মানবিক মূল্যবোধ যেখানে হারিয়ে গিয়েছিল, সেই মানুষের ভেতরে যখন মানবিক মূল্যবোধ জেগে উঠেছে, আমরা এই গণঅভ্যুত্থানের সেই মূল্যবোধের জায়গা থেকে বলতে চাই যে আমাদের সাংবাদিক সমাজকে বুঝতে হবে যে আমাদের দায়িত্ব কি এবং কিভাবে আমরা দায়িত্ব পালন করতে পারবো আগামীতে, শুধু এখনই না, আগামীতে করে যেতে পারবো, সে ব্যাপারে আমাদের সবাইকে সম্মিলিত থাকতে হবে। আজ এই গণঅভ্যুত্থানে আমাদের মেধাবী ছাত্রদের, আমাদের সন্তানদের যেভাবে আমাদের চোখের সামনে মারা হয়েছে, মেরে তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে, কাউকে আমরা শুনেছি জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে, এই দৃশ্য আমরা সহ্য করছি। এবং আজকে এই পরিণতি যেভাবে আমাদের ছাত্রদের প্রাণ দিতে হলো, এই ঘটনা আজকে যে ঘটেছে, এটার দায় গণমাধ্যম এড়াতে পারে না। এই সত্য বুঝতে হবে। এবং গণমাধ্যমের দায় কোথায়, গণমাধ্যমের কোন জায়গায়, কোন ত্রুটির জন্য, তাদের কি ধরনের ভূমিকার জন্য আজকে এরকম ঘটনা ঘটেছে, সেই সত্য আমাদের তুলে আনতে হবে। এবং এর প্রেক্ষিতে আমরা নির্ধারণ করবো ভবিষ্যতে আমরা কিভাবে চললে পরে আমরা একটি বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম, স্বাধীন সংবাদ মাধ্যম পাবো। জার্নালিস্ট ফর জাস্টিস
নিপীড়িত সাংবাদিকদের কোনো কাজ করবে না। আমরা কাজ করতে চাই গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করার জন্য। সমস্ত নিপীড়নমূলক আইনগুলো যাতে বাতিল করা হয়, আমরা এই জন্য উচ্চকিত থাকবো এবং আমরা এর পাশাপাশি চেষ্টা করব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে। আজ আমাদের মাঝে আছেন যারা এই সাংবাদিকরা আমাদের সাথে আছেন, আমরা যাদের যে কাজ করবে প্রতিষ্ঠানে, আমরা প্রত্যেকেই নিপীড়নের শিকার, প্রত্যেকেরই গল্প আছে। কিন্তু এছাড়াও আরো অনেক নিপীড়নের শিকার হয়েছেন সাংবাদিকরা যারা আমাদের মাঝে আজ নেই, যারা বিভিন্ন ভাবে বেঁচে আছেন, দেশ ত্যাগ করে দেশের বাইরে থেকে যোগ্য করে যাচ্ছেন। আজকে আমরা তাদেরকেও স্মরণ করতে চাই। বাইরে থেকে কাজ করছেন কলম সারোয়ার, আপনি জানেন কলম সারোয়ার বোর্ডকে তার তথ্য পরিবেশনের জন্য, তার কথা বলার জন্য সরকার যেহেতু তার সরকারের বিরুদ্ধে চলে গেছে, সেই সমস্ত তথ্য তার বোর্ডকে পর্যন্ত গ্রেফতার করা হয়। আপনি জানেন তাসনিম খলিল নেত্র নিউজে যেভাবে কাজ করছেন, যেভাবে সত্য তুলে ধরছেন, আজকের যে আয়নাঘরের তথ্য আমরা জানি তাসনিম খলিল এবং জুলিয়া নায়ার সাইডের অসাধারণ সাহসিক সাংবাদিকতা ঘরে আমরা জানি। আজ এটা সত্য সামনে আসছে, কিন্তু আমরা জানতাম আরো আগে থেকে, যখন এটা সবার আগে নেত্র নিউজ প্রচার করে। আমরা দেখিনি গণমাধ্যমকে, বাংলাদেশের গণমাধ্যমকে নিয়ে কাজ করতে। তাদের যে সমস্ত ভূমিকার জন্য তাদের যে নিপীড়নের মধ্যে পড়তে হয়েছে আমরা জানি। তাদের পরিবারের তাসনিম খলিলের মাকে পর্যন্ত গ্রেফতারের ঘটনা আমি শুনেছিলাম। এগুলোর আমরা প্রতিবাদ জানাই এবং আগামীতে প্রতিবাদ জানিয়ে যাব। এর বাইরেও আরো অনেকে কাজ করছেন। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের কথা আমি বলতে চাই। তিনি কাজ করে যাচ্ছেন এবং তার কাজের মধ্য দিয়ে তিনি এই গণঅভ্যুত্থানে শরীক ছিলেন এবং গণঅভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। বাংলাদেশের মানুষের স্বাধীনতা যেন মানুষ ফিরিয়ে আনতে পারে সেজন্য তিনি উদ্বুদ্ধ করেছিলেন। সেজন্য তার পরিবারকেও কিন্তু হেনস্থা হতে হয়েছে। এই গণঅভ্যুত্থানের সময় না হোক, কিন্তু বিভিন্ন সময় তার পরিবারকেও হেনস্থা হতে হয়েছে, হুমকির মুখোমুখি হতে হয়েছে। এর বাইরেও আমি আরো যাদের কথা বলতে চাই, সাংবাদিক হিসেবে যারা কাজ করছেন বাইরে থেকে, যারা ভয়ভীতির মুখোমুখি হয়েছিলেন, আছেন শাহিদ আলম, মনির হায়দার, তাদেরকেও বলে বলছি তারা আমাদের পাশে নেই, কিন্তু আমরা মনে করি আমাদের এই যাত্রায় আমরা সবাইকে পাবো, কারণ আমরা সমব্যথী। আমরা জানি যে এই যন্ত্রণাগুলো কেমন, 15টা বছর আমাদের জীবনে, একটা যুগের বেশি আমরা সেই কাজ করার সুযোগ ফিরে পাবো না। আমাদের জীবন যেমন হতে পারতো সে বেঁচে থাকার অধিকার আমরা ফিরে পাবো না, কেউ ফিরে পারবে না। কিন্তু অন্তত আমাদের ত্যাগের মধ্যে দিয়ে আমরা নিশ্চিত করতে চাই আগামীতে আমাদের কোনো সন্তান, কোনো ছোট ভাই বোনরা সাংবাদিকতা এসেছে পেশায়, এই পেশায় এসেছে, তারা যেন কোনোভাবে নিপীড়নের শিকার না হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এরপর অলিউল্লাহ নোমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের এই আয়োজনের আয়োজক এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন। তো আজকের এই আয়োজন জাস্টিস ফর জার্নালিস্ট ফর জাস্টিস, যে সংগঠনটি আজকের এই যাত্রা শুরু করতে যাচ্ছে, আপনারা আমাদের দেশে আমার কাছ থেকে শুনেছেন বিস্তারিত, আমি সেদিকে যাবো না। বাংলাদেশে গত 15 বছর বা তার চেয়েও বেশি, বিশেষ করে 1-11 সময় থেকে সাংবাদিকদের উপর নিপীড়ন শুরু হয়েছিল, এবং সাংবাদিকরা বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছিলেন এবং ধীরে ধীরে মানুষের কথা বলার অধিকার এমনভাবে সংকুচিত হয়ে আসছিল, শুধু সাংবাদিকরা নয়, কোনো মানুষই স্বাধীনভাবে কথা বলতে সাহস পেত না। এবং এমনকি পরিবারের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে, মানে সরকারের বিভিন্ন অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিষয় নিয়ে কথা বলতে, পরিবারের ভিতরে কথা বলতে আমি দেখি অনেকে ভয় পায় যে কথাটি বাইরে চলে যাচ্ছে কিনা। এই যে কথা বলার যে অধিকার শুধু সাংবাদিকদের জন্য নয়, গোটা মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কথা বলার অধিকার বন্ধ হয়ে গেছিল। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা আমাদের আজকের এই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বা সংগঠিত করেছেন এবং যারা শহীদ হয়েছেন, এবং গণঅভ্যুত্থানের আগে বিশেষ করে বিগত 17 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে বাংলাদেশের ফেসিবাদকে মোকাবেলা করে যারা বিভিন্নভাবে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং তাদের এই অবদানের ফলে আমরা আজকে এখানে বসে কথা, তাদের মুক্ত মনে নির্ভয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। তাদের প্রতি আমরা
ধরে রাখতে না পারি তাহলে আমরা আজীবন তাদের কাছে ঋণী থাকবো। সুতরাং আমার তাদের ঋণ শোধ করতে হলে আমাদের এই গণঅভ্যুত্থানকে অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য সফলতার দিকে এগিয়ে দিতে হবে। সেটা আমাদের সবাইকে সংগঠিত হতে হবে। আপনারা দেখেছেন গত ফেস্টিভ্যালের সময় বিভিন্ন পত্রিকা বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন চ্যানেল বন্ধ করা হয়েছে, ব্যক্তিগতভাবে বিভিন্ন সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে, পত্রিকা বা প্রতিষ্ঠান বন্ধ করার মাধ্যমে শত শত সাংবাদিককে বেকার করা হয়েছে। আপনি সবাই তারা বেকার হয়েছে, কর্ম হারিয়েছে, তারাও কিন্তু একরকম নির্যাতিত নিপীড়নের শিকার। সুতরাং শুধু একজন ব্যক্তি বিশেষ নয়, এই যে নিপীড়নের শিকার আমরা সবাই হয়েছি, আমরা সবাই এখন আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের যে এই নিপীড়ন যারা করেছেন আমরা সেটার জন্য আমরা বিচার চাইব। ভবিষ্যতে যাতে কোন সাংবাদিক বা কোন সংবাদপত্র বা কোন প্রতিষ্ঠান এবং কেউ বন্ধ করতে না পারে বা বন্ধ করার সাহস না পায় বা বন্ধ করার সুযোগ তৈরি না করে, সেজন্য আশা করি আমাদের এই সংগঠন কাজ করবে। সেই প্রত্যাশা রেখে এবং যে সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে তাদের সবার প্রতি আমি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজহার চৌধুরী কিছু বলবেন। আজকে এই অনুষ্ঠানে যারা কি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আপনারা আমাদের ঢাকা সারা দিয়ে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারি গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করছেন, তাদের সর্বোচ্চ আত্মত্যাগের ফলে আজকে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত চিকিৎসার দাবি জানাচ্ছি সরকারের উপরে। তাদের দেশে এবং বিদেশে সর্বোচ্চ চিকিৎসা তাদের ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা এইখানে বলেছি সাংবাদিকের কথা। এটা আমরা আজকের অনুষ্ঠানে আমরা আমাদের কথাগুলো সব তুলে ধরছি না, সম্পর্কে বসছে না, কিন্তু এটা একটা ফোরাম। এই ফোরাম থেকে আমরা বিশেষ করে 15 বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, জীবনটা হয়ে গেছে, তাদের আমরা একটা তালিকা তৈরি করতে চাই এবং তাদের বিস্তারিত উল্লেখ করে তারা কোথায় ছিলেন, কিভাবে চাকরিচ্যুত হয়েছেন, এটা একটা দিক। পাশাপাশি একটা দিক আমরা জাতির সামনে তুলে ধরতে চাই যে আমরা বিভিন্ন সময় বলেছি যে আমাদের ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। এই যে ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না, স্বাধীনভাবে কথা বলতে পারছি না, এটাও আমরা কিন্তু কোন মিডিয়ার সামনে এসে সঠিকভাবে আমরা এটা তুলে ধরতে পারিনি। কারণ এই কথাগুলো বললেও আমাদের নির্যাতনের নতুন করে নির্যাতনের শিকার হওয়ার ভয় ছিল। আমরা চাই এই ফোরামের মাধ্যমে যে সমস্ত সাংবাদিক তাদের পেশার নেতৃত্ব থেকে গত 15 বছরে তাদের নানাভাবে হয়রানির শিকার হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দ্বারা, সরকারের দ্বারা, ব্যক্তির দ্বারা, তাদের এই নির্যাতনের কাহিনীগুলো তুলে ধরবেন। আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবো যেখান থেকে হয়তো আমরা টেলিভিশনে একটা ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করবো যেখানে একদম তাদের কথাগুলো তুলে ধরতে পারেন, তাদের বক্তব্যগুলো জাতির সামনে তুলে ধরতে পারেন যে সাংবাদিক সমাজ কিভাবে নির্যাতন এবং হয়রানির শিকার হচ্ছিল বিভিন্ন আইন দ্বারা, রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা, বেসরকারি ব্যক্তিদের দ্বারা, প্রত্যেকের কথা, প্রত্যেকটা কাহিনী আমরা তুলে ধরার চেষ্টা করবো এই সংগঠনের মাধ্যমে। এবং পাশাপাশি আমি আরেকটু কথা বলতে চাই যে এখনো যদি কেউ সাংবাদিকদের উপর হাত তোলার চেষ্টা করে, সাংবাদিকদের নির্যাতনের চেষ্টা করে, সেগুলো আমরা আমাদের এই সংগঠনের দ্বারা প্রকাশ্যে আনার এবং সংগঠন পাশে থেকে আইনগত এবং ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ভোট গ্রহণ করব। পাশাপাশি আমাদের আরেকটি লক্ষ্য আছে যে যারা গত 15 বছরে হয়রানির শিকার হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, সরকারের কাছ থেকে আমরা আজকের অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি এবং আমরা আইনগত প্রক্রিয়াটা এগিয়ে নিব যে আমরা যাতে ক্ষতিপূরণ আদায় করতে পারি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাবে, যেমন আমি যদি আমার প্রতিষ্ঠানের কথা বলি যে দৈনিক আমার দেশ পত্রিকাটি বন্ধ হয়ে গেছে 2013 সালের 11 এপ্রিল। ওই 13 সাল থেকে শুরু করে আজকে
অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেগুলোর ব্যাপারে যদি আমরা সোচ্চার হতে পারি, আমরা যারা এগুলোর সাথে জড়িত ছিলাম তারা যদি আমাদের কথাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারি এবং ভবিষ্যতে কেউ যাতে সাংবাদিকদের উপর একই কায়দায় নির্যাতন করতে না পারে সেই জন্য সোচ্চার থাকি, সেই চেষ্টায় আমাদের থাকবে এবং আপনাদের সহযোগিতার প্রয়োজন হবে। আজকের অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আমি মারুফ মল্লিককে কথা বলার জন্য অনুরোধ করছি। মারুফ মল্লিক, এডিটর, হ্যালো, সবাইকে শুভেচ্ছা এবং জাস্টিস আছেন আমাদের সাথে শুরুছেন। শুভ সকাল। আমি তো আগে তো বলে গেলেন ওনারা যারা বক্তব্য দিলেন চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন, নুমান ভাই যে অভিজ্ঞতা শেয়ার করলেন। আমাদের কি একটা জিনিস মনে রাখতে হবে, আমরা গণমাধ্যমের যে কালো যোগ্য অন্ধকার যুগের যে কথাটা বলছি আওয়ামী লীগের সরকারের আমলে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গণমাধ্যমের সেই অন্ধকার যুগ শুরু হয়েছিল ওয়ানি আমাদের যে বেশিরভাগের শুরু ওয়ানি থেকে। তো আমাদের পুরো সময়টাকেই বিবেচনা করতে হবে এবং এই সময় গণমাধ্যমের উপর যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, অনেকেই কর্মক্ষেত্র থেকে চাকরিচ্যুত হয়েছে, জীবিকা নির্বাহ বাধাগ্রস্ত হয়েছে, কথা বলার সুযোগ বঞ্চিত হয়েছে। গণমাধ্যমের উপর যে নানা ধরনের কর্মবিধি এসেছে, আমরা সেগুলো নিয়ে কাজ করবো। আর জায়েদ ভাই তো বললেন আজকে আমরা যখন শুরু করছি, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা বাংলাদেশের যত সাংবাদিক নির্যাতিত হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, নানাভাবে ঝামেলা বা এই ফেসিবাদ সরকার কর্তৃক নিগৃহীত হয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো যে একটা হিসাব বের করা যে এই বিগত সময়ে কি পরিমাণ সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। গণমাধ্যমের উপর যে চাপটা ছিল সেটা আমরা একটা প্রামাণ্য চিত্র, মানে বলছি যে একটা প্রকৃত চিত্রটা তুলে ধরার চেষ্টা করবো। সেটা নিয়ে আমরা কাজ করবো, আপনারাও সঙ্গে থাকবেন। আর আমরা চেষ্টা করবো যে আমরা গতকাল প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, বলেছেন যে গণমাধ্যমকে মুক্ত স্বাধীন অবস্থায় কাজ করতে দেওয়া হবে এবং খুবই একটা আশার কথা যে ড্রাকোনিয়ান যে ল, যে ভয়ঙ্কর যে ল ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সন্ত্রাসবাদ বিরোধী যে আইন, এই আইনের সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। সরকার সেটা ঘোষণা দিয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি যত কালো আইন আছে, গণমাধ্যম সংক্রান্ত বা কথা বলার অধিকার সংক্রান্ত, বাক স্বাধীনতা সংক্রান্ত, আপনার চিন্তার স্বাধীনতা সংক্রান্ত যে কালো আইনগুলো আছে, সেই আইনগুলো সরকার রিভিউ করবে। পাশাপাশি আমরা আমাদের দাবি থাকবে সরকারের একটা, সরকার খুব সম্ভবত চিন্তা ভাবনা করছে গণমাধ্যম নিয়ে একটা কমিশন গঠন করবে। সেই কমিশন কালকে 6টা কমিশন গঠনের ঘোষণা অলরেডি দিয়েছে সরকার। আরো খুব সম্ভবত একটা কমিশন গঠন করবে, যে গণমাধ্যমের কমিশন। আমরা চাইবো সেই গণমাধ্যম কমিশনটা যেন শুধুমাত্র তথ্য অধিকার বা তথ্য প্রাপ্তির ক্ষেত্রে এইসব কার্যকলাপে সীমাবদ্ধ না থাকে। আমাদের গণমাধ্যম, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমাদের গণমাধ্যমকেও কিন্তু সংস্কার করতে হবে, আমি যেটা মনে করি পরিষ্কারভাবে। কারণ এইরকম দল দাস এবং এইরকম দলবাজ সাংবাদিকতা কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে দেখি নাই। বাংলাদেশ তো দূরের কথা, আপনি এই যে আমরা যে ফেসিবাদের গল্পগুলো শুনি, আমরা জার্মানি ফেসিবাদের গল্প শুনেছি, আমরা জানি ওই সময় কি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইতালিতে দেখেছি, এরপরে আমরা পূর্ব ইউরোপ বা আফ্রিকা, এশিয়ার কিছু দেশে আমরা ফেসিবাদের সাথে দেখেছি। কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু এদেরকেও ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, ফেসিবাদ যখন কোনো একটা রাষ্ট্রে কায়েম হয়, ওই সময় কিন্তু আপনার যে সাংস্কৃতিক ফেসিবাদ বলে একটা কথা আছে, এরা কিন্তু ফেসিবাদ কায়েমের একটা শক্তিশালী ভূমিকা রাখে। দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য, আমরা দেখেছি যে বাংলাদেশের গণমাধ্যম ভয়ঙ্করভাবে এই ফেসিবাদের বদলে হয়ে ফেসিবাদের পক্ষ হয়ে ন্যারেটিভ গঠন করেছে, কাজ করেছে এবং এই গণমাধ্যম একটা গণবিরোধী গণমাধ্যমে পরিণত হয়েছিল
দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য যে গণমাধ্যমকে আমরা সবসময়ই দেখেছি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, সবাই না কিন্তু অধিকাংশ। আমি মনে করি সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের এই গণমাধ্যমকে সংস্কার করতে হবে। গণমাধ্যম কর্মীদের শুধু আমরা বলছি যে ঠিক আছে নির্যাতন দমন নিপীড়ন বন্ধ করতে হবে, সরকার সেটা করে দিল, বর্তমান সরকারের আমাদের অনেক কথা বলতে পারছি, মুখ খুলে কথা বলতে পারছি, সেটা হচ্ছে। কিন্তু আমরা যদি পুরো গণমাধ্যমকে সংস্কার না করি, এটাকে যদি একটা কাঠামোবদ্ধ অবস্থায় নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু এই গণমাধ্যম বারবার নির্যাতনের শিকার হবে। এখানে দুইটা চিত্রই আছে, যারা নির্যাতিত হয়েছে, দমন নিপীড়নের শিকার হয়েছে, আবার পাশাপাশি কিন্তু আমাদের গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষেও কথা বলেছে। এই দুইটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে। আমরা নির্যাতিতের কথা শুনবো এবং সেই নির্যাতিত সাংবাদিকদের কথার মাধ্যমে আমাদের এই গণমাধ্যম, যে গণমাধ্যমের একটা উল্লেখযোগ্য শক্তিশালী ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের ভাষা আন্দোলনে, আমরা 90-এর গণ আন্দোলনে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা দেখেছি। আমি তখন স্কুলে পড়ি, অথবা আমার খেয়াল নাই, তারপরেও আমার যতটুকু মনে আছে সেই সময় কিন্তু বাংলাদেশের গণমাধ্যম শক্তিশালী ভূমিকা রেখেছে। কিন্তু আমরা দেখলাম 1/11-এর পরে ন্যাক্কারজনক ভাবে আমাদের এই গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষভুক্ত হয়েছে এবং তারা কিন্তু এখনো সক্রিয় আছে। তাদের কার্যকলাপ আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে এবং আমি আশা করব যে একটা ভালো একটা অবস্থায় আমরা উপনীত হবো। এবং যারা এখনো এই গণমাধ্যমে আছেন, ফ্যাসিবাদের কথা মনে মনে চিন্তা করছেন, তাদের একটা হুঁশ ফিরে আসবে যে গণমাধ্যম আসলে জনগণের পক্ষেই থাকা উচিত। ফ্যাসিবাদের পক্ষে থেকে কখনোই গণমাধ্যম দাঁড়াতে পারে না, সেটা বড় গণশত্রুতে পরিণত। সবাইকে ধন্যবাদ কথা শোনার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি অনুমতিক্রমে যে আমরা জাসিনাকে এখানে অনেকের নাম উচ্চারণ করেছেন। আমরা হয়তো আপনারা সবাই জানেন বলে উনি বলেন, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান স্যার এই ফেসিবাদের আমলে কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন এটা আপনারা মিডিয়ায় যারা আছেন তারা প্রত্যেকেই জানেন, এজন্য আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তারপরে আমি কোনো উচ্চারণ করতে চাই মাহমুদুর রহমান নামটি নিষেধ করে। আপনারা জানেন যে উনার নামে মোট 125টি মামলা দায়ের করেছে এই ফ্যাসিবাদী সরকার এবং তাদের দোসররা। 125টি মামলা দায়ের করেছে এবং তাকে সর্বশেষ একটি সাজানো মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে 5 বছর, 2 বছর, 3 বছর, এভাবে অসংখ্য মামলা, মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। মাহমুদুর রহমান এখনো দেশে ফিরে আসেনি, আমরা আশা করবো যে শিগগিরই দেশে ফিরে আসবেন এবং ওনার নামে যত মামলা আছে এগুলা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলাগুলো প্রত্যাহার হবে। এখানে একটি বিষয়ে বিশেষভাবে আমি উল্লেখ করতে চাচ্ছি যে সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে শুধু নির্বাহী বিভাগ নয়, এখানে বিচার বিভাগকে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করা হয়েছে। আমি মাহমুদুর রহমানের কথাটি এই জন্য বিশেষভাবে বললাম। আমরা এটারও বিচার দাবি করি যে বিচার বিভাগে যারা এই সাংবাদিক নির্যাতনের আইনি প্রক্রিয়ায় মাধ্যমে সাংবাদিক নির্যাতনে সক্রিয়, তাদের সহযোগী ছিলেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও যাতে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়, এই দাবি আজকের ফোরাম থেকে আমি জানাচ্ছি। মাহমুদুর রহমানের বাইরেও আমাদের, আপনারা সবাই জানেন, আমাদের জাতিসংঘে বিশেষ করে ইউএসডি ডিপার্টমেন্ট এবং পেন্টাগনে বিশেষ ভূমিকা রেখেছিলেন মুশফিকুল ফজল আনসারী, এখনো রেখে চলেছেন। তিনিও কিন্তু নির্যাতনের মুখেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে উনি আমাদের সাথে বড় হয়ে ফিরত এসেছেন। নুমানের কথা আপনারা দেখেছেন, অলিউল্লাহ রহমান, আমাদের মাহবুব, আমার দেশের অনেককেই দেশ ছাড়তে হয়েছিল। আর কনসরা, শাহেদ আলম, মনির হায়দার, অনেকের নাম উচ্চারণ করেছেন ইতিপূর্বে, আমাদের পিনাকি, যারাই এই সরকারের নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে চলে গেছিলেন। আমরা আশা করব সরকার দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের মামলাগুলি প্রত্যাহার করবেন এবং তারা দেশে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করবেন। ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই জাহেদের সাথে, সেটা মাহমুদুর রহমান আমাদের মাহমুদ খায়ের উপর আমরা যখন দেখলাম যেরকম নিপীড়নমূলক মামলাগুলো এবং আদালতে তার উপর আচরণ করলো, আমরা কিন্তু সকল সাংবাদিককে তখন একত্রিত দেখিনি। সকল সাংবাদিক যদি এই নিপীড়নটাকে নিজের গায়ে নিপীড়ন সংবাদ মাধ্যমের প্রতিপীড়ন হিসেবে
নিয়ে রাস্তায় দাঁড়াতো, তাহলে হয়তো আমাদের এভাবে সব আমাদের আরো অনেক সাংবাদিক এভাবে চাকরিচ্যুত, হয়রানি বা যারা পরবর্তীতে ভ্রমের শিকার হয়েছেন, সেটা গ্রেফতারের শিকার হয়েছে, সেটা হতে হতো না। তো এটা এই জন্যই বলতে চাই যে একত্রে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তার সাথে, তার মতের সাথে একমত আপনি হন বা না হন, সাংবাদিকতার প্রশ্নে আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা যখন এক থাকি, এই অনুরোধটা আপনাদের সবার কাছে থাকবে। যখন উন্নত বিশ্বে কিন্তু গণমাধ্যম ঘোষণা দিয়েই তাদের অবস্থা তারা বলে। আপনারা জানেন যে ইউনাইটেড স্টেটসে যেমন ফক্স টেলিভিশন তাদের পজিশন সবাই জানে, তারা তাদেরকে সমর্থন করছে। আপনার CNN যেমন আপনার ডেমোক্রেটকে সবসময় তাদের পক্ষে কথা বলে আসছে। কিন্তু এখানে কিন্তু একজন সাংবাদিকের উপর যদি এ ধরনের একটু চিন্তাই করা যায় না, এ ধরনের আঘাত হানার কথা, তারপরেও যদি কখনো কোনো কটূক্তির উপর পড়ে, সকল সাংবাদিক কিন্তু সেটার বিরুদ্ধে অবস্থান নেয়। সুতরাং সাংবাদিক সমাজকে আমাদেরকে এক থাকতে হবে। আরেকটা কথা এখানে বলতে চাই যে সংবাদ মাধ্যম সত্য তুলে ধরাটাই শুধু না, সত্য তুলে ধরার মধ্য দিয়ে রোগ বিশ্লেষণ, যথার্থ বিশ্লেষণের মধ্য দিয়ে, ইতিহাস প্রতিরোধনের মধ্য দিয়ে কিন্তু আমাদের চোখটাকে ধরে রাখে, আমাদের মানবিক মূল্যবোধকে জাগিয়ে রাখে। এই যে আমরা দেখেছি গত 15টা বছর মানুষ শুধু পুঁজির পেছনে ছুটেছে। গত 15টা বছর দেশের সমস্ত টাকা বলতে গেলে পাচার হয়ে গেছে। পাচার করার জন্য এবং টাকা চুরির জন্য কিভাবে একটার পর একটা প্রজেক্ট এসছে আমরা দেখছি। আজকে যেখানে মানুষের মাথা প্রতি 1 লাখ টাকা করে থাকতে পারতো, সেই টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে। এটা চিন্তাও করা যায় না। এই যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে লুট হয়ে আসছে, এই লুটের কিন্তু একটা অংশীদার অনেক দূর পর্যন্ত গেছে। তো এতগুলো মানুষ কিভাবে অন্ধ হয়ে গেল, এতগুলো মানুষ কি করে তারা সহ্য করলো জানার পরও? কেউ তো বেনিফিশিয়ারি না হয়েও কিন্তু চুপ করে থেকেছে। এই যে মানুষের মূল্যবোধের অবক্ষয়, এটা কিন্তু বলেছে গণমাধ্যম তার দায়িত্বটা পালন করতে পারেনি বলে। গণমাধ্যম যদি তার দায়িত্ব পালন করতো, তাহলে মানুষকে, সমাজকে জাগ্রত রাখতে পারতো, একত্র রাখতে পারতো তার অধিকারের প্রশ্নে। সেই জায়গাটা আমি আবারও বলতে চাই, আমাদের এক থাকতে হবে এবং সত্যকে তুলে ধরতে হবে সবসময়। গণমানুষের জন্য যে তথ্য, সেটা যেন আর লুট হয়ে না যায়, অপভ্রষ্ট হয়ে না যায়। এবার অনুরোধ করছি এহসান মাহমুদও অনেকবারই চাকরি হারিয়েছেন, ভয়ভীতির শিকার হয়েছেন, এর মধ্যেও তিনি কাজ করে গেছেন। এহসান মাহমুদ লেখক এবং সাংবাদিক, একটা কথা বলার জন্য। উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে আমি আমাদের এখানে আমার সেই সাহায্যে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আসলে আজকে যে সংগঠনটি এখানে শুরু হলো, যাত্রা শুরু হলো, এই সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশে বিগত সময়ে যে সাংবাদিকদের সাথে যে বৈষম্যমূলক, নিপীড়নমূলক এবং নিজের পেশার প্রতি দায়িত্ব পালনে বাধা বিঘ্ন দেওয়ার সমস্যা ইত্যাদি চাকরিযুক্তের মতো ভয়াবহ যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো নিয়ে ভবিষ্যতে জার্নালিস্ট ফর জাস্টিস এই সংগঠনটি আমরা কাজ করতে চাই। সেই জায়গা থেকে আমরা আজকে আশাবাদ ব্যক্ত রেখে এই অনুষ্ঠানটি শুরু করতে চাই। আমি দুইটা দিক থেকে আজকে কথা বলতে চাই। বিশেষ করে মারুফ করিম ভাই সম্পর্কে গতকালকে এই বিষয়ে উল্লেখ করেছেন। আমি সেই বিষয়ে আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটি এখনই দরকার ছিল। সেটা হচ্ছে গতকালকে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার 6টি কমিশন করেছে, 6টি রাষ্ট্রীয় সংস্কার করার জন্য তারা 6টি সংস্কার কমিশন করেছে। তারা কমিশনগুলো সংস্কারের জন্য তারা সুপারিশ করবে, সেইভাবে সংস্কার করা হবে। কিন্তু সেক্ষেত্রে গণমাধ্যম বা মিডিয়া সংস্কারের বিষয়টি একটা উপকৃত হয়েছে। গতকালকে সেটি ঘোষণার পরে নানা জায়গা থেকে, নানা মহল থেকে আলোচনা এসেছে যে এই মিডিয়া কমিশনের এখনই দরকার ছিল, এটা যদি একটা কমিশন এখনই করা দরকার ছিল। সেটা কেন হয় নাই, আমরা সেটা আমার মনে হচ্ছে যেটা গতকালই হওয়া উচিত ছিল। ঘোষণাটা আসা উচিত ছিল। এটা গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি 6টি কমিশনের কথা ঘোষণা দিলেও মিডিয়া কমিশনকে সুনির্দিষ্ট কোনো এখন আমাদের সামনে আমরা রূপরেখা দেখিনি, কিংবা এরকম আমরা সিদ্ধান্ত আমরা জানতে পারিনি সরকারিভাবে। এই বিষয়টি না হওয়া দুঃখ হয়। তো গণমাধ্যমটা কেন জরুরি দরকার ছিল, রাজনীতি দলগুলো বাংলাদেশ মডেল যেটা বলি, তো সব সরকারের আমলেই কিন্তু আমরা দেখেছি যে গণমাধ্যমের প্রতি এক ধরনের বিরূপ আচরণ করা হয়। এটা আমি স্পষ্টভাবে বলতে সব সরকারের আমলে। এখন বর্তমান সরকারের আমলে আমরা দেখছি যে সাংবাদিক সমিতি সভাপতি সুন্দর প্রতি হামলা ঘটনা ঘটেছে।
আমি যে কোনো সরকারের আমলে এই সাংবাদিকরা নিরাপদ এই দাবি আমার মনে হয় কোনো সাংবাদিক বলতে পারবে না। তো এখন অনেকে দাবি করতেছে যে এই সরকারে কি গণতন্ত্রের মধ্য দিয়ে গঠিত হয়েছে একটি সরকারে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বাস্তবায়নে এই সরকার রাষ্ট্রীয় ভূমিকা রাখবে, কিন্তু এই সরকার যে এখন গণমাধ্যমের অতিক্রম ভূমিকা রাখবে সেটা কিন্তু এত দৃশ্যমান নয়। আপনারা জানেন যে বিএনপি বলতে একটা বিষয় আছে, পত্রিকার সার্কুলেশন গত কয়েকদিন আগে এক সপ্তাহ আগে মন্ত্রণালয় তারা একটি নতুন তালিকা সেখানে পরিস্থিতিতে হালনাগাদ করা হয়েছে, কিন্তু সেই তালিকা বিগত 15 বছরে সেই একই তালিকা চিত্র আমরা সামনে দেখছি। যেহেতু পত্রিকার বয়স্ক সাংবাদিকদের সুযোগ সুবিধা থেকে শুরু করে কিংবা পত্রিকার সার্কুলেশন এই জায়গায় বোঝানোর তালিকা দেওয়া হয় বিএনপি থেকে, পুরো বিষয়টি হাস্যকর। আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন দেখলেই বুঝতে পারবেন যে কোন পত্রিকা 2.5 লক্ষ কোটি, এখন বাংলাদেশের পত্রিকা বিভিন্ন পত্রিকা 2.5 লক্ষ কোটি ছাপা হয়, কোন পত্রিকা 1,80,000 কোটি ছাপা হয় এবং সেই আরো বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ করা হয় এবং সেই এই তালিকাগুলো মূলত বিগত 3 দশকে করা হয়েছিল। এই বিগত 3 দশকে এটা যেভাবে করা হয়েছিল মানে হচ্ছে যেই গণমাধ্যম সরকারের এই বিগত এই পলাতক সরকারের যারা প্রধানমন্ত্রী গণমাধ্যম করেছিল সেই সরকারের তাদের ছিল তাদের বলে তাদের স্লোগান করেছিল সেই গণমাধ্যমগুলোর বিজ্ঞাপনের বেশি। আবার যাদের আমি ভালো পত্রিকা আমি উদাহরণ দিয়ে বলতে পারি নিউজ পত্রিকার কথা। আচ্ছা, নিউজ পত্রিকার বিজ্ঞাপনের রেট কত কিংবা বিএনপি তালিকার নিউজ পত্রিকার স্থান কোথায় আমি আজকে আমাদের এখান থেকে প্রশ্ন রেখে আপনাদের সবার কাছে আপনারা সবাই দেখতে পাবেন। একইভাবে আপনি দেখেন যে ভোরের কাগজ সার্কুলেশন কত আর ভোরের কাগজের বিজ্ঞাপনের রেট কত এটা আপনারা একটু যাচাই করে দেখবেন। রাষ্ট্রযন্ত্র কিভাবে গণমাধ্যমকে সুতন্ত্রের মাধ্যম হিসেবে ব্যবহৃত রয়েছে রাষ্ট্র নিজেই গণমাধ্যম প্রতিষ্ঠানকে নিপীড়নের একটা টুলস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই জায়গায় এখন আমার মনে হয় যে অর্থনৈতিক সরকারের কাছে যেহেতু আমাদের সবার আকাঙ্ক্ষা অনেক বেশি, তো সেই জায়গায় দ্রুত একটি মিডিয়া সংস্কারের দাবি আগে এখান থেকে আমাদের এই সংগঠনের মধ্যে থেকে এবং বিশেষ করে এখানে অনেক সাংবাদিকের নাম এসেছে, বিগত আমাদের নির্যাতিত সাংবাদিকের নাম এসেছে। আমরা জানি যে প্রবীণ সাংবাদিক শফিক ভাই একজন বাংলাদেশের প্রতিনিধি সাংবাদিক, তিনি একজন অসুস্থ মানুষ, তাকে কিভাবে হয়রানি করা হচ্ছে বাংলাদেশ সাংবাদিক ছিলেন, তিনি আমাদের কিন্তু তার বিষয় এখন পর্যন্ত বর্তমান সরকার শুরু হতে পারেনি। তার মধ্যে যে অন্যায় মামলা কি হয়েছিল সেই মামলা ফিরিয়ে নেওয়া কিংবা সেই বিচারের কি করা যায় বিচারে নেওয়া যে কৌশল ছিল সেই ব্যবস্থাটা এখন পর্যন্ত সরকার নির্দেশন করলো সুনির্দিষ্ট পদ্ধতি আমরা এখন দেখতে পারি। তো আমি এই আমাদের জার্নালিস্ট বা রাজনীতি আজকের এই সংগঠন থেকে সাংবাদিক শফিকুর রহমান সালাম ভাই সহ আরো যারা নির্যাতিত সাংবাদিক রয়েছেন, আমি আসলে নাম বললাম না এই কারণে যে অনেকের নাম বাকি সবাই বলেছেন, এই দুজনের নাম বাকি ছিল, আমি সেই নিজের নাম এখানে উল্লেখ করলাম। এবং আরো প্রাতিষ্ঠানিক যে নিপীড়নগুলো রয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা যদি এখন জার্নালিস্ট ফর জাস্টিস এই সংগঠনটি আগামীতে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে সাংবাদিকের অধিকার রক্ষায় আমরা এটি কাজ করতে চাই এবং কোনো প্রকার দলীয় নজরভিত্তি না করে কিভাবে সাংবাদিকদের সংগঠনকে সাংবাদিকের অধিকার আদায় কাজ করা যায় সেই জায়গায় আমি আবারও প্রাথমিক হিসেবে বলতে চাই কোন বিভাগে বাংলাদেশ সরকারের কোন সরকারের আমলে সাংবাদিকদের অধিকার একদম সম্মত ছিল, সাংবাদিকরা নিরাপদে নিশ্চিত দায়িত্ব পালন করতে পেরেছেন এরকম কিন্তু আমরা দাবি করতে পারবো না। কিন্তু কোন সরকারের আমলে মানে অর্থাৎ সাংবাদিকদের প্রতি নিপীড়নের কিংবা অত্যাচারের মাত্রা ব্যবহার কোন সরকারের আমলে হয়তো বেশি ছিল, কোন সরকারের আমলে কম ছিল, কিন্তু কেউ সাংবাদিক বান্ধব সরকার বাংলাদেশে বিগত আমলে ছিল না। সে আপনি 72 থেকে 75 আমলে আমরা বাকশাল আমলে দেখেছি কিংবা অন্যান্য সরকার পরবর্তী গণতান্ত্রিক সরকারের আমলে দেখেছি এবং বিগত দেশের আমলে আমরা দেখেছি এবং আমি নিজে সেটা ভর্তি করি। আমি আর কথা বাড়াবো না, আমার যেটা মনে হচ্ছে আমাদের বার্তা এই অনুষ্ঠান এই সকল বার্তা বা মেসেজ থেকে আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই করে বুঝেছেন আমরা যদি যে মানবিক এবং সর্বাধিকার বিশেষ করে সাংবাদিকদের বিষয়টি সবসময় রাষ্ট্রীয় উন্নতি থেকে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাংবাদিকরা আমরা নিজের আমাদের সত্যিটা সম্পর্কে বুঝতে পারি না, আমরা যদি সব হচ্ছে গিয়ে ক্ষমতা সিংহের বাইরে কাছে গিয়ে বসে থাকা। তো এই জায়গাগুলো ক্ষমতার কিছু ক্ষেত্রে তাকে আমরা প্রশ্ন করতে পারি সেই জায়গায় এবং আমাদের নিজেদের পেশাগত জায়গা থেকে আমরা যদি সবাই সৎভাবে সাংবাদিকতার পেশাটাকে সবাই যাতে আমরা নিজেদের দায়িত্ব পালন করতে পারি সেই জায়গায় আমরা যাতে নিজেদেরকে দেখতে পারি দেখতে চাই এই আশাটা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কথা বলবেন আলফা জানা খুবই দুর্দিন পার করেছেন একটি সময় চাকরি হারিয়ে তার পত্রিকায়
আপনারা সবাই জানেন যে সাংবাদিকরা নিপীড়িত হয়েছে, শুধু তাদের প্রতি ব্যক্তি হিসেবে টার্গেট করে তাদের প্রতিবন্ধী কারণে না, আরো অনেক কারণেই তারা নিপীড়নের শিকার হয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, পত্রিকা বন্ধ করে দেওয়া, চ্যানেল বন্ধ করে দেওয়া। কথা বলবেন এখন আলফাজানা। আসলে বিগত 2 দশকে সাংবাদিকতা শুধু নিপীড়নই চলে, সংবাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে গত 1.5 দশকে সাংবাদিকদের একটা মর্যাদাহীন সাংবাদিকতা পেশাটাকে মর্যাদাহীন করে ফেলা হয়েছে। কারণ যে মিডিয়াগুলোকে আমরা দেখেছি এগুলো সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা মেশিনারিতে পরিণত হয়েছে। আমাদের সমাজে সাংবাদিকতা পেশা তার মর্যাদা হারিয়ে ফেলেছে। আমরা আশা করি যে জার্নালিস্ট ফর জাস্টিস আমরা যেটা করতে চাই যে এই দশকে সাংবাদিকদের যে জীবনে কন্ট্রোল করা হয়েছে তার বিবরণগুলো আমরা তুলে ধরতে চাই এবং এখান থেকে আমরা নিজেরা সাংবাদিকতার পেশায় যারা আছেন তাদের সহযোগিতাটা এখানে সবচেয়ে বেশি জরুরি। তাদেরকে এগিয়ে আসতে হবে, ওইখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের সাংবাদিকতার নামে আমরা একটা প্রোপাগান্ডা অংশ হয়ে না করি এবং স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে আমরা যাতে আমাদের নিজেদের মর্যাদাটা ফিরে পেতে পারি। এইটাই আমাদের প্রধান। যদি মর্যাদা না থাকে তাহলে আমরা সাংবাদিকতার বিকাশ ঘটাতে পারবো না এবং নিজেরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবো না। এই যে নিপীড়নের শিকার হয়ে যারা প্রবাসে আছেন, আমরা আমাদের অনুরোধ থাকি যে তারা যেন দেশে ফিরে আসেন এবং আবার এই পেশার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেন। আজকে এই অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকার জন্য